ওয়েলকাম টু দ্য অনলাইন প্ল্যাটফর্ম অফ দ্য দ্রোণাস। তো আজকে চলে এসেছি আমাদের পরের সেশনটি নিয়ে। তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, আজকে আমাদের স্লাইডের মধ্যে আমাদের আলোচ্য বিষয় হলো মোশন। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক যে আজকে আমাদের স্লাইডগুলির মধ্যে কি কি রয়েছে এবং বোর্ড ওয়ার্কের মধ্যেও আমরা কি কি এক্সট্রা ইনফরমেশন গ্র্যাব করতে পারছি। চলো আজকের ক্লাসটি এখানে স্টার্ট করা যাক। দেখো, মেকানিক্স, এখানে যে কথাটা বলা হয়েছে মেকানিক্স অর্থাৎ বলবিজ্ঞান। ঠিক আছে, বলবিজ্ঞান, বলবিজ্ঞানকে দুটি ভাগে বিভক্ত করা হয়ে থাকে বা বিভক্ত করা হয়ে থাকে। কি কি? একটা হচ্ছে স্ট্যাটিক এবং একটা হচ্ছে ডাইনামিক্স। ঠিক আছে, স্ট্যাটিক্সের ক্ষেত্রে যেটা হচ্ছে যেটা আমরা স্থির বস্তুগুলোকে নিয়ে আলোচনা করব, এবং ডাইনামিক্স কোনটি? যেগুলি গতিমান। ঠিক আছে, তো এই স্লাইডের মধ্যে বেশি কথা না বলে আমরা চলে আসি আমাদের পরবর্তী স্লাইডের মধ্যে, যেখান থেকে আমাদের সম্পূর্ণ বিষয়টা স্টার্ট হচ্ছে। দেখো, টার্মস রিগার্ডিং মোশন অর্থাৎ গতি, গতি সংক্রান্ত কিছুগুলি বিষয় আমাদেরকে জেনে নিতে হবে। কিন্তু তার আগে আমি একটা জিনিস একটু বলি যে দেখো, আমাদের ইউনিভার্সের মধ্যে যে কোনো অবজেক্ট, ঠিক আছে, আমাদের ইউনিভার্সের মধ্যে যে কোনো অবজেক্টকে আমরা দুটো পরিস্থিতিতে পেতে পারি। কি কি? একটা আমি পেতে পারি যে বস্তুটা রেস্টে হবে, এবং আরেকটা আমরা পরিস্থিতিতে পেতে পারি যেই ক্ষেত্রে বস্তুটা রেস্টে থাকবে না, যেটাকে আমরা বলি মোশন। কিন্তু ঘটনা হচ্ছে যে কোনো একটা বস্তু কখন রেস্টে আছে অথবা কোনো একটা বস্তু কখন মোশনে আছে, সেটা আমরা কি করে বুঝবো বা কখন আমরা বলবো যে কোনো একটা বস্তু রেস্টে আছে বা মোশন আছে? দেখো, ঘটনা হচ্ছে যে কোনো বস্তু যদি সময়ের সাপেক্ষে, ঠিক আছে, কোনো একটা বস্তু যদি সময়ের সাপেক্ষে নিজের অবস্থান পরিবর্তন করছে, কোনো একটা বস্তু যদি সময়ের সাপেক্ষে একটা অবস্থান পরিবর্তন করছে এবং সেটা একটা অবজারভারের রেসপেক্টে হতে হবে, তাহলে আমরা বলবো যে বস্তুটি কি আছে? বস্তুটি মোশনে আছে। ঠিক আছে, when an object changes its position with respect to time and observer, we can say that the object is in motion। কিন্তু যদি বস্তুটা নিজের নিজের অবস্থান পরিবর্তন না করে, অর্থাৎ যদি কোনো বস্তু টাইমের রেসপেক্টে নিজের অবস্থানকে পরিবর্তন না করে, তাহলে আমি কি বলবো যে বস্তুটি কোথায় আছে? বস্তুটি রেস্টে আছে। ঠিক আছে, তো এইটা তো হলো একটা খুব ন্যূনতম বিষয় যেটা আমি তোমাদেরকে জাস্ট বললাম। চলে আসি যে মোশন পড়তে হলে আমাদেরকে কি কি জানতে হবে। চলো চলে আসি। দেখো, এইবার এইখানে প্রথম যে আলোচ্য বিষয়টা সেটা হচ্ছে ডিস্টেন্স এবং দ্বিতীয়টা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। দেখো, এবার একটু এই জায়গাটাকে বুঝতে হবে আমাদেরকে, কারণ এখান থেকেও আমাদের অনেক কোয়েশ্চেন থাকে। দেখো, প্রথমে চলে আসি প্রথমে চলে আসি আহ, ধরে নাও যে একটা বস্তু আছে, এই যে ধরে নাও এই বস্তুটা, এই যে, ঠিক আছে, এই বস্তুটা ধরে নাও একটা পয়েন্ট আছে এ, এবং এই পয়েন্ট থেকে বস্তুটা বিতে যাবে। ঠিক আছে, এবং এই দুজনের মধ্যবর্তী যে গ্যাপটা, এই গ্যাপটাকে আমি বলে দিলাম যে এটা হয়ে গেল 20 কিলোমিটার। ঠিক আছে, এইবার আমাকে একটা কথা বলো তো, যে এই যে গ্যাপটা, ঠিক আছে, আচ্ছা চলো এটাকে আমি আরেকটা আরেকটা ডায়াগ্রামের মাধ্যমে বোঝাই। মাধ্যমে বোঝাই, তাহলে হয়তো তোমাদের বিষয়টা আরো ভালো ক্লিয়ার হবে। দেখো,
মনে করি যে আমি তোমাকে বললাম যে একটা এই যে একটা রাস্তা, ঠিক আছে, এই যে লাল কালিটা হচ্ছে একটা রাস্তা এ থেকে বিতে যাবার। তো কোনো একটা বস্তুকে যদি এ থেকে বিতে যেতে হয়, আর আমি তোমাকে বললাম এই রাস্তাটা হচ্ছে 80 কিলোমিটার, ঠিক আছে, এই রাস্তাটা হচ্ছে 80 কিলোমিটার। এইবার ধরো আমি যদি বলি যে আমি বাইক রাইড করে যাব আর এইটা হচ্ছে রোড ম্যাপ, তাহলে কি, তাহলে আমাকে পুরো রাস্তাটাকেই হচ্ছে রাইড করে যেতে হবে, মানে টোটাল পাথ, এই টোটাল পাথটাকে আমাকে কভার করতে হবে। তো সেইটা হচ্ছে আমার ডিস্টেন্স, বোঝা গেল। কিন্তু ডিসপ্লেসমেন্ট কোনটা, এই যে এ এবং বি, এই যে আমি যে লাইনটা টেনেছি এ এবং বি, এদের মধ্যে যে ন্যূনতম দূরত্ব, দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন, এই ন্যূনতম দূরত্বটাকে আমি বলবো ডিসপ্লেসমেন্ট। কথাটা বোঝা গেছে? ডিস্টেন্স, ডিস্টেন্সকে আমরা প্রকাশ করি ডি অক্ষর দ্বারা, ডিসপ্লেসমেন্টকে আমরা প্রকাশ করি এস অক্ষর দ্বারা, ঠিক আছে। এখানে ডিস্টেন্স কত হয়ে গেল, এখানে ডিস্টেন্সটা হয়ে গেল আমাদের 20 কিলোমিটার, সরি ডিস্টেন্সটা হয়ে গেল 80 কিলোমিটার, এবং ডিসপ্লেসমেন্টটা কত হয়ে গেল, ডিসপ্লেসমেন্টটা হয়ে গেল 20 কিলোমিটার। আবার বলছি যে ডিস্টেন্স হচ্ছে টোটাল কভার্ড পাথ এবং ডিসপ্লেসমেন্ট হচ্ছে দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন। বোঝা গেল? এইবার এখান থেকে আমরা এক্সট্রা কি কি পয়েন্ট বের করে আনতে পারছি, চলো এই জায়গাটা একটু বুঝে নেওয়া যাক। প্রথমত দেখো ডিস্টেন্স, ঠিক আছে, এটা একটা স্কেলার রাশি, আর ডিসপ্লেসমেন্টটা কি, ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এটা একটা ভেক্টর রাশি। এইবার এর এসআই ইউনিটটা কি, এর এসআই ইউনিটটা হয়ে গেল মিটার। এরও এসআই ইউনিট কি, মিটার, ঠিক আছে। এইবার একটা জিনিস দেখো, ধরে নাও আমি কিছুগুলো কেস দিচ্ছি, হ্যাঁ, যেমন দেখো আমি তোমাকে বললাম, একটু জিনিসটাকে একটু ভালো মতন বুঝবে। দেখো আমি কালিটা চেঞ্জ করে নিই, তাহলে এই জায়গাটা তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। দেখো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, মনে করো এ একটা পয়েন্ট আর এখান থেকে বি আরেকটা পয়েন্ট, দুজনের মধ্যে গ্যাপটা হয়ে গেল 10 কিলোমিটার, ঠিক আছে। আমি তোমাকে বললাম যে কেস নাম্বার 1, 1 নম্বর কেসে আমি বললাম যে একটা বস্তু এ থেকে বিতে গেল, ডিস্টেন্স কত হয়ে গেল 10, ডিসপ্লেসমেন্ট কত হয়ে গেল 10। তাহলে আমি কি বলতে পারি যে রৈখিক মোশনে বা লিনিয়ার মোশনের ক্ষেত্রে স্ট্রেট লাইনের কোনো একটা জার্নির মধ্যে ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট কি হবে, সেম হবে। চলো এটা গেল একটা জিনিস। কেস নাম্বার 2, এবার আমি তোমাকে বললাম যে এ থেকে বিতে গেল, যাওয়ার পরে বি থেকে আবার এতে রিটার্ন আসলো, তাহলে বলো তো ডিস্টেন্স কত হবে, তাহলে এ থেকে বিতে গেল 10 কিলোমিটার, বি থেকে এতে গেল 10 কিলোমিটার, অর্থাৎ ডিস্টেন্স আমার কত এসে গেল, ডিস্টেন্স আমার এসে গেল 20 কিলোমিটার। কিন্তু যদি আমি এইখানে জিজ্ঞেস করি ডিসপ্লেসমেন্টের ব্যাপারে, তাহলে কি হবে, তাহলে দেখো ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন, তাদের ইনিশিয়াল এবং ফাইনাল পজিশনের মধ্যে কি কোনো গ্যাপ রয়েছে, না নেই। তার মানে কি ডিসপ্লেসমেন্টটা আমার কি হয়ে যাচ্ছে, ডিসপ্লেসমেন্টটা আমার হয়ে যাচ্ছে 0। এইবার তোমাকে আমি আরেকটা কেস বললাম যে এ থেকে বিতে গেল, বি থেকে এতে আসলো, এবং তারপরে এ থেকে আবার হচ্ছে 5 কিলোমিটার একটু উল্টো চলে আসলো, অর্থাৎ সিতে চলে আসলো। তাহলে এ থেকে বিতে গেল 10 কিলোমিটার, বি থেকে এতে আসলো 10 কিলোমিটার, এবং এ থেকে 5, অর্থাৎ টোটাল কতখানি পাথ কভার করলো, 25 কিলোমিটার। কিন্তু ডিসপ্লেসমেন্টটা কি বলবো, দেখো ও তো উল্টো এসে গেল না, ও তো উল্টো এসে গেল। এবার এই যে উল্টো এসে গেল, এবার ওকে যদি আবার পুনরায় নিজের জায়গায় আসতে হয় বা নিউট্রাল পজিশনে আসতে হয়, তো ওকে আবার কি করতে হবে, আবার কিছুখানি পথ অতিক্রম করতে হবে।
তো আমি যদি আমি যদি আমার স্টার্টিং পয়েন্টে একটা অ্যাক্সিস ড্র করি, তো দেখো তো এটা আমার ওয়াই অ্যাক্সিস হচ্ছে না, আর ওয়াই অ্যাক্সিসের বাঁ দিকে যে ভ্যালুটা থাকে সেটাকে আমরা নেগেটিভ নিব কি না, তাহলে আমি বলতে পারবো কি না যে আমার প্রাথমিক অবস্থান অর্থাৎ ইনিশিয়াল পয়েন্ট এবং অন্তিম অবস্থান অর্থাৎ ফাইনাল পয়েন্টের মধ্যে যে গ্যাপটা রয়েছে সেটা হচ্ছে -5 কিলোমিটার, হবে কি না? হবে, অবশ্যই হবে। তাহলে আমি এই যে তোমাদেরকে কেসটা বললাম, এই কেসটার কারণটা কি? এই কেসটার কারণটা হচ্ছে এটা আমাদেরকে কোয়েশ্চেনের মধ্যে জিজ্ঞেস করে নেওয়া হয় যে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি? দেখো, প্রথমত আমাদেরকে জানতে হবে যেই কেস, ঠিক আছে, যাই কেস হয়ে যাক না কেন, ডিস্টেন্স is always পজিটিভ। কিন্তু ডিসপ্লেসমেন্ট দেখো আমরা বের করেছি ডিসপ্লেসমেন্ট may be পজিটিভ, নেগেটিভ অ্যান্ড জিরো। বলো, বোঝা গেছে? বোঝা গেছে? আশা করি তোমাদের কাছে এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম। এইবার দেখো আরেকটা কেস বলি, একটু কালিটা চেঞ্জ করে করে করছি, তাহলে হচ্ছে তোমাদের ওই জিনিসটা মাথায় থাকবে। দেখো আমি তোমাদেরকে বললাম, এবার ধরো একটা রাস্তা আছে এটা, ঠিক আছে, এ বি, মাঝের গ্যাপটা ধরে নিলাম আমি 20 কিলোমিটার। এইবার এ থেকে বিতে যাওয়ার আরেকটা রাস্তা আছে, এটা বললাম আমি ধরে নাও 30 কিলোমিটার। আর এ থেকে বিতে যাওয়ার আরেকটা রাস্তা আছে, এইটা আমি বলে দিলাম 40 কিলোমিটার। ঠিক আছে, এটা আমি বলে দিলাম 40 কিলোমিটার। এবার আমার কথা হচ্ছে যে বলো তো এবার এই ক্ষেত্রে ডিস্টেন্স কোনটা হবে, ডিসপ্লেসমেন্ট কোনটা হবে? এবার এই ক্ষেত্রে ডিস্টেন্স কোনটা হবে, ডিসপ্লেসমেন্ট কোনটা হবে? দেখো, ডিসপ্লেসমেন্ট কিন্তু তোমার এ থেকে বিতে যাওয়ার যে শর্টেস্ট ডিস্টেন্স অর্থাৎ 20 কিলোমিটার সেটাই থাকবে, কিন্তু ডিস্টেন্স কোনটা হবে? ডিস্টেন্স হবে, এটা ডিপেন্ড করবে যে তুমি কোন পথটা ধরছো। অর্থাৎ এইখান থেকে আমি যেই জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো যে ডিস্টেন্স এইটা না পাথের উপরে ডিপেন্ড করে যে তুমি কোন পাথটা চুজ করছো। ইট ডিপেন্ডস অন দ্য পাথ অফ মোশন। ইট ডিপেন্ডস অন দ্য পাথ অফ মোশন, কিন্তু ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে আমরা বলতে পারি ইট does not depend on the path। আশা করি এই জায়গাগুলো বোঝা গেছে, চলো ঠিক আছে। এইবার আমরা একটা ছোট্ট জিনিস দেখে নেব, ঠিক আছে, আমরা একটা ছোট্ট জিনিস দেখব। তো জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের লাগবে, ঠিক আছে। দেখো আমি কিছুগুলো কথা বলার চেষ্টা করছি, একটু জিনিসটা একটু মন দিয়ে একটু দেখবে। আমি বললাম যে এই যে একটা বৃত্তাকার পথ, আমি বললাম যে এই যে একটা বৃত্তাকার পথ, ঠিক আছে, ধরে নাও বৃত্তাকার পথ। তো আমি তোমাকে বললাম যে এই যে এইটা হলো এ একটা স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে, আর এইটা হলো সেন্টার, আর এই বৃত্তাকার পথের এটা রেডিয়াসটা হচ্ছে আর। আমি যদি বলি যে একটা অবজেক্ট আছে যে এ থেকে শুরু করে আবার এতেই এসে দাঁড়ালো, এ থেকে শুরু করে আবার এতেই এসে দাঁড়িয়ে গেল,
তাহলে বলো তো তার ডিস্টেন্স কি হবে, তার ডিসপ্লেসমেন্ট কি হবে, তার ডিস্টেন্স কি হবে, তার ডিসপ্লেসমেন্ট কি হবে। তো ঘটনা হচ্ছে যে ডিস্টেন্সটা কি হয়ে যাচ্ছে, দেখো এই পুরো পাথটাকে কিন্তু অতিক্রম করবে, আর পুরো পাথ অর্থাৎ সার্কেলের বাউন্ডারি অর্থাৎ সার্কামফারেন্স, পরিধি, তো সেটা এখানে কি হয়ে যাচ্ছে, তো সেটা হয়ে যাবে 2πr, তাই তো, সেটা হয়ে যাবে 2πr। কিন্তু এবার আমি যদি বলি যে ডিসপ্লেসমেন্ট কি হবে, দেখো এ থেকে শুরু করে এতেই শেষ করলো, তাহলে সেটা কি হয়ে যাবে, তাহলে সেটা হয়ে যাবে 0। বোঝা গেছে? তো এইভাবে আমি আবার আরেকটা কথাও তো বলতে পারি যে এই যে ধরে নাও একটা সার্কেল আছে যার রেডিয়াস হচ্ছে আর, ঠিক আছে, আর এটা একটা স্টার্টিং পয়েন্ট এ। তো এ কি করলো, এই অবজেক্টটা কি করলো, এইবারের কেসে ও হচ্ছে এ থেকে শুরু করে আবার এতে আসলো, দেন টু বি, which is অপোজিট টু এ। এইবার কি হলো যে এর অপোজিটে একদম বিতে আসলো, বা আমি যদি বলে দিলাম যে ধরে নাও ডায়ামিটার বরাবর আসলো, তাহলে এই ক্ষেত্রে কি হবে, ও একবার পুরোটা কি করছে, পুরো পরিধিটাকে অতিক্রম করছে, অর্থাৎ 2πr, এটা আমি বলছি ডিস্টেন্সের ক্ষেত্রে, পুরো পরিধিটা রান করছে কত, 2πr। তার সাথে সাথে কি হচ্ছে, অর্ধেকটা পরিধি আরও রান করছে, অর্থাৎ প্লাস πr, অর্থাৎ আমি কি পেয়ে যাচ্ছি, আমার ডিস্টেন্সটা 3πr, তাই না? কিন্তু আমি যদি বলি এখানে ডিসপ্লেসমেন্ট কি হবে, তো এখানে ডিসপ্লেসমেন্টটা দেখো রেডিয়াস হচ্ছে আর, এবং এর ঠিক অপোজিটে বি আছে, তার মানে রেডিয়াসের ডাবল হয়ে যাবে, ডায়ামিটারটা হয়ে যাবে, তাহলে আমি বলবো যে আমার ডিসপ্লেসমেন্ট কত হয়ে গেল, 2r। কিন্তু এইটা ছাড়া আমাদের একটা জিনিসের প্রচণ্ড দরকার পড়ে, যেটা হচ্ছে স্পেশালি মেন্সের পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি। তো সেই যে কেসটা, এই কেসটাকে দেখো, এবার আমি তোমাকে বললাম যে এই যে একটা সার্কেল, এই যে একটা সার্কেল, ঠিক আছে, এই সার্কেলটার রেডিয়াসটা আমি তোমাকে বললাম আর, ঠিক আছে। এইবার দেখো আমি বললাম যে একটা অবজেক্ট এতে আছে, অবজেক্টটা এ থেকে দৌড়ানো শুরু করলো এবং বিতে এসে দাঁড়িয়ে গেল, অবজেক্টটা এ থেকে দৌড়ানো শুরু করলো, বিতে এসে দাঁড়িয়ে গেল, এবং এর সঙ্গে তোমাকে আমি এক্সট্রা যেই কথাটা বলছি সেটা হচ্ছে যে এই যে এ আর এই যে বি, এদের মধ্যবর্তী যে কোণটা, এদের মধ্যবর্তী কোণটাকে আমি বলে দিলাম যে এরা থিটা কোণে আছে। তাহলে আমাকে একটা কথা বলো এখান থেকে, এদের ডিস্টেন্সটা কি হবে, অর্থাৎ এ থেকে বিতে যে ছুটলো এই ডিস্টেন্সটা কি হবে। তো এখানে ডিস্টেন্সটা আমার কি হয়ে যাচ্ছে বলো তো, তো আমি কি বলতে পারি না যে এ তো এই এই যে ডিস্টেন্সটা কভার করবে, এইটা হচ্ছে একটা সেক্টরের ডিস্টেন্স হবে। তো আমরা এই ডিস্টেন্সটাকে কি করে বের করব, তো এটাকে আমরা বের করব θ/360 ইন্টু 2πr। কেন 2πr হচ্ছে পুরোটার, ঠিক আছে, 2πr হচ্ছে পুরোটার পরিধি, এবং থিটা কোণ করেছিল, তো ওই কোণটাকে যদি আমরা 360 দিয়ে ভাগ করে দিই তো ফ্র্যাকশন ভ্যালু পেয়ে যাব, আর সেটাই হচ্ছে আমাদের ডিস্টেন্স বেরিয়ে যাবে। কিন্তু ডিসপ্লেসমেন্ট কি হয়ে যাবে, ডিসপ্লেসমেন্ট, এই যে ডিসপ্লেসমেন্টটা কি হবে, দেখো এটার একটা ফর্মুলা লিখে দিচ্ছি, আর এই ফর্মুলাটা একদম ডাইরেক্টলি ইউজ করবে, ঠিক আছে। তো দেখো এখানে আরটা কি, আরটা হচ্ছে রেডিয়াস, তাই না? তো এইখানে আমি ডাইরেক্টলি একটা ফর্মুলা ইউজ করব, যেটা হচ্ছে আমাকে 20 সেকেন্ডে বা 30 সেকেন্ডে আনসারটা বের করে দিবে। সেটা কি, সেটা হচ্ছে 2r সাইন θ/2। বোঝা গেল? এই যে দুটো ফর্মুলা আমি লিখে দিলাম, ঠিক আছে, এই দুটো ফর্মুলা কিন্তু তোমাদের জন্য খুবই জরুরি। বোঝা গেল? এই দুটো ফর্মুলা তোমাদের জন্য খুবই জরুরি। তো এইটা হচ্ছে কনসেপ্ট অফ ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। আশা করি
তোমাদের এই জায়গাটা বোঝা গেছে। চলো চলে আসি আমরা আমাদের পরবর্তী কনসেপ্টের মধ্যে। এবার পরবর্তী কনসেপ্টের মধ্যে আমাদেরকে যেই কথাটা বলছে সেটা হচ্ছে স্পিড। স্পিড is a scalar form of velocity. It is defined as the distance traveled by the time. তো এখানে আমরা v ইউজ না করে আমরা এখানে স্পিডটাকে ইউজ করব। দেখো আমি তোমাকে একটা কথা বললাম, আমি বললাম যে একটা পয়েন্ট আছে a, আর a থেকে আরেকটা পয়েন্ট আছে ধরে নাও b, এদের দুজনের মাঝখানের যে গ্যাপটা এটা হচ্ছে 160 কিলোমিটার। ঠিক আছে, এদের মাঝখানের গ্যাপটা হচ্ছে 160 কিলোমিটার। এটা তুমি অতিক্রম করছো 4 ঘন্টায়। তো আমাকে একটা কথা বলো যে 1 ঘন্টায় তুমি কতখানি অতিক্রম করছো? 4 ঘন্টায় তুমি করছো 4 ঘন্টায় তুমি করছো 160 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় কত করছো? 160/4 অর্থাৎ কত? 40 কিলোমিটার। 40 কিলোমিটার 1 ঘন্টায় অর্থাৎ প্রতি ঘন্টা। তো এটাই তো বেরিয়ে গেল তোমার স্পিড। তো এটাই এখানে বলা হয়েছে যে ইট ইজ এ স্কেলার ফর্ম অফ ভেলোসিটি অ্যান্ড ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডিস্টেন্স ট্রাভেলড পার ইউনিট টাইম। বোঝা গেছে? এইবার এই যে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা তোমরা প্রত্যেকেই জানো। কিন্তু এই যে এই ফর্মুলাটা ছাড়া আমরা আর এখানে কি কি ডিরাইভ করতে পারি চলো একটু দেখে নেওয়া যাক। প্রথমত ডিস্টেন্স বাই টাইম। তো ডিস্টেন্সের এসআই ইউনিট হচ্ছে মিটার আর টাইমের হচ্ছে সেকেন্ড। তাহলে আমি কি বলতে পারি না যে এসআই ইউনিট কি হয়ে যাবে? এসআই ইউনিটটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড। বোঝা গেল? এবার দেখো ডিস্টেন্স এবং টাইম এই দুটোই কিন্তু স্কেলার কোয়ান্টিটি। তো দুটো স্কেলার কোয়ান্টিটির অপারেশন হচ্ছে। তো আমি বলতে পারি it is a scalar quantity। আর কি বলতে পারি? দেখো এই যে মিটারটা কার জন্য আসতে পারে? এই যে আবার চলে আসে আমরা আমাদের এমএলটি এর ইয়েতে, কনসেপ্টে তোমরা পড়েছো। তাহলে এই মিটার কার জন্য আসতে পারে? এল এর জন্য আসতে পারে এল। সেকেন্ড কার জন্য আসতে পারে? টি। ঠিক আছে, মানে হচ্ছে টাইম। তাহলে আমার কাছে কি এসে গেল? এল টি ইনভার্স 1 এবং এম এর এখানে কোনো অস্তিত্ব নেই, সুতরাং এম 0। তাহলে দেখো এখান থেকে আমরা আরেকটা জিনিস যেটা পেলাম সেটা হচ্ছে ডাইমেনশন। ঠিক আছে না? তো ডাইমেনশন অফ স্পিড কি পেয়ে গেলাম? m0 l t ইনভার্স 1, এই জিনিসটা আমরা পেয়ে গেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার এর সঙ্গে আরো কিছুগুলো জিনিস একটু বলতে চাই। দেখো এই জায়গাটা একটু ভালো করে বুঝবে। দেখো এই যে স্পিড, এই যে স্পিড, এই স্পিড বিষয়টাকে আমরা দুটো ভাগে ভাগ করি। ঠিক আছে, দুটো ভাগে ভাগ করি। কি কি? দেখো একটা হচ্ছে অ্যাভারেজ স্পিড, একটা হচ্ছে অ্যাভারেজ স্পিড, আরেকটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। এই অ্যাভারেজ স্পিডটা কি এবং এই যে ইনস্ট্যান্টেনিয়াস স্পিডটা কি? দেখো ঘটনা হচ্ছে যে আমি এইখানে যে উদাহরণটা দিলাম, তোমরা বললে এখানে যে উদাহরণটা দিলাম এবং যে প্রকাশ করলাম 40 কিলোমিটার, কিন্তু এটা তো আমাদের গড় স্পিড, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম টেকেন। কিন্তু ঘটনাটা যেটা হলো সেটা হচ্ছে যে ঘটনাটা হলো
যে আমার গাড়িটা আমি যদি একটু ইমাজিন করে নিই যে আমি একটা গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, আমার প্রথমেই তো স্পিড 40 ছিল না, নিশ্চয়ই কম ছিল। বা আমি যখন গাড়ি দাঁড় করালাম তখন তো গাড়ি তো 40-এ গিয়ে দাঁড়িয়ে যায়নি, তাই না? তো এর মানেটা হচ্ছে যে আমরা একটা গড় হিসাব করছি, ঠিক আছে? তো এই গড় আমরা কিন্তু এই যে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, আমরা কিন্তু অ্যাভারেজ স্পিডটাকেই ক্যালকুলেট করি, ঠিক আছে? বোঝা গেছে? তো এই অ্যাভারেজ স্পিডটা কি? অ্যাভারেজ স্পিড মানে হয়ে গেল টোটাল ডিস্টেন্স, upon total টাইম টেকেন। এইবার দেখো, অর্থাৎ স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এইবার একটা জিনিস দেখো, এটাকে না আমরা এইভাবেও লিখতে পারি। দেখো, আমি একটা জিনিস পড়লাম যে লিনিয়ার মোশনের ক্ষেত্রে যতখানি ডিস্টেন্স হবে ততখানি ডিসপ্লেসমেন্টও হবে। তো এই যে স্পিডকে আমরা না এইভাবেও লিখতে পারি, ডেল এস বাই ডেল টি। কিভাবে লিখতে পারি? দেখো, একটা জিনিস দেখো, এইখানে এখানে দূরত্বটা হচ্ছে কত? 0 ছিল। আর টাইমটা কত ছিল? টাইমটাও ছিল তোমার 0। এখানে তোমার দূরত্বটা কত হয়ে গেল? এখানে দূরত্বটা হয়ে গেল তোমার কত? 160। আর টাইমটা কত হয়ে গেল? 4 ঘন্টা। তো দেখো তো একটা জিনিস, যে ডেল এস মানে কি? ডেল এস এর অর্থ হলো চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট। তো চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে? তো ডেল এস চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট মানে 160 মাইনাস 0, তাহলে কত হয়ে গেল? 160। এবং ডেল টি অর্থাৎ চেঞ্জ ইন টাইম কত হচ্ছে? 4 ঘন্টা হচ্ছে কি না? এই যে 4 বিয়োগ 0, তাহলে 4। দেখো তোমার আলটিমেটলি কিন্তু রেজাল্ট সেই জায়গাটাই আসছে। বোঝা গেল? তো এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা এই জিনিসটাকেও একটু মাথায় রেখে চলবো। আমি এখানে উদাহরণটা দিয়েছি তোমাদেরকে কিলোমিটার পার আওয়ারে, কিন্তু ঘটনা হচ্ছে তোমরা যখনই এটাকে ক্যালকুলেট করবে, তো তোমরা এটাকে সব সময় ক্যালকুলেট করবে মিটার পার সেকেন্ডে, কারণ এসআই সিস্টেমটা আমাদেরকে ফলো করতে হবে। বোঝা গেল? এরপরে চলে আসি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। তো দেখো এইটা কি? দেখো, দ্য স্পিড অফ অ্যান অবজেক্ট অ্যাট এনি ইনস্ট্যান্ট of time. The speed of an object at any instant of time. অর্থাৎ ধরে নাও আমি তোমাকে বললাম, ধরে নাও যেমন হচ্ছে এখানে 4 ঘন্টা বললাম, বা ধরে নাও আমি তোমাকে বললাম যে কোনো একটা অবজেক্টের স্পিড 12 সেকেন্ডে কতখানি আছে, বা 12 সেকেন্ডে অবজেক্টটার স্পিড কতখানি আছে। তো তখন তোমরা কি বলবে? তো দেখো, ঘটনা হচ্ছে 12 সেকেন্ডের স্পিডটা কি করে বের করব? তার মানে হচ্ছে 11.999 সেকেন্ড থেকে এই 12 সেকেন্ড যখন সময়টা আসছে, এই যে 12 সেকেন্ড সময়টা আসছে, তো এই ক্ষেত্রে এই 1 সেকেন্ডের মধ্যে কতখানি জার্নি করেছে সেটাকেই আমরা বলবো ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। ঠিক আছে? এইবার এর মান জেনারেলি কি হয়? এর মানটা খুবই ক্ষুদ্র হয়ে থাকে। ঠিক আছে? এর মানটা খুবই ক্ষুদ্র হয়ে থাকে, আর ক্ষুদ্র হওয়ার কারণে এটাকে আমরা নর্মালি ক্যালকুলেট করতে পারি না। তো এটাকে ক্যালকুলেট করতে হলে আমাদেরকে কিসের হেল্প নিতে হবে? এটাকে ক্যালকুলেট করতে হলে আমাদের হেল্প নিতে হয় অবকলন বিদ্যার। ঠিক আছে? কিভাবে একটু দেখে নেওয়া যাক। দেখো, দেখো, ধরলাম যে ডিসপ্লেসমেন্ট, এই যে 12 সেকেন্ডের মাথায় যে ডিসপ্লেসমেন্ট, এই ডিসপ্লেসমেন্টটা হয়ে গেল চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে? ডিসপ্লেসমেন্টটা এস হলো। দেখো, আমি একটা পয়েন্ট লিখে দিই, এটাকে একটু মাথায় রাখবে। when the change
when the change is very low, then we can calculate the speed by ds dt। অর্থাৎ টাইমের সাপেক্ষে ডিসপ্লেসমেন্টকে যদি আমরা অবকলন করি তাহলেই আমরা পেয়ে যাব ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। যদিও বা তোমরা যখন প্রিলিমসের পরীক্ষায় বসবে বা মেইনসের পরীক্ষায় বসবে এত ডিটেলসে ওরা দেবে না। এত ডিটেলসের মানেটা হলো যে ওরা ইনস্ট্যান্টেনিয়াস টার্মটা ইউজ করবে না, ওরা শুধু জাস্ট জিজ্ঞেস করবে ওখানে যে আমরা হচ্ছে ডিএসডিটির মাধ্যমে যেই ভ্যালুটা বের করতে পারি সেটা আসলে কি। অর্থাৎ হ্যাঁ, তো এখানে আনসারটা তোমাদেরকে একটু মাথা রাখতে হবে স্পিড। এবং আরেকটা জিনিস তোমাদেরকে যদি বলি, দেখো গ্রাফ থেকে কিন্তু তোমাদের একটা কোয়েশ্চেন থেকেই থাকে যে ডিস্টেন্স টাইম গ্রাফটা কি বের করে দেয়। ঠিক আছে, চলো একটু এই জিনিসটাকে দেখে নেওয়া যাক। দেখো একটু এই জায়গাটা একটু বুঝে নিই আমরা সঙ্গে সঙ্গে, যেহেতু আমরা পড়ছি। দেখো এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। এইবার আমি একটা কাজ করলাম, আমি উপরের দিকে ধরলাম যে আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে, আর আমি এই দিকে ধরলাম যে আমার টাইমটা যাচ্ছে, অর্থাৎ টাইম বাড়ছে ডিসপ্লেসমেন্ট বাড়ছে। তো এইখানে আমি যে এখানে যে গ্রাফটা পাবো না, এটা একটা এই ধরনের একটা গ্রাফ পাওয়া যায়, একটা লাইন পাওয়া যায়। ঠিক আছে, এই লাইনটাকে আমরা বলি স্লোপ। ঠিক আছে, এই যে স্লোপটা পেলাম না, এই স্লোপটা অ্যাকচুয়ালি কি? দেখো এই যে স্লোপটা ডিস্টেন্স টাইম গ্রাফ আমাদেরকে এই যে স্লোপটা বের করে দিচ্ছে। এই যে স্লোপটা, এটা আমাদেরকে কি দেয়? এই স্লোপটা আমাদেরকে দেয় ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। কোনো একটা পার্টিকুলার মোমেন্টে কোনো একটা অবজেক্টের যে স্পিডটা মেনটেন করে। তো আমি এইখানে এই জিনিসটা একটু লাল কালি দিয়ে লিখে দিলাম, দ্য ডিস্টেন্স time graph gives the distance time graph gives the instantaneous speed। বোঝা গেছে? আশা করি এতদূর তোমাদেরকে বোঝাতে পেরেছি, এবং আমি একটু ডিটেলসে যাওয়ার চেষ্টা করছি যাতে পরবর্তীতে তোমাদের প্রিলিমস অ্যাজ ওয়েল অ্যাজ মেইনস দুটো একসাথে কভার হয়। ঠিক আছে, স্পিডের কনসেপ্ট ক্লিয়ার হলো। চলো চলে আসি এবার আমরা ভেলোসিটিতে। এবার ভেলোসিটি কি বলছে দেখো, ভেলোসিটি বলছে যে চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট। এবার ঘটনাটা হয়ে গেল যে ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে, ঠিক আছে, ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে আমরা যে টার্মটা ব্যবহার করব সেটা হচ্ছে ভেলোসিটি। অর্থাৎ কোনো একটা অবজেক্টের ডিসপ্লেসমেন্ট যদি এখান থেকে এখানে যদি ডিসপ্লেসমেন্ট ধরে নিই আমরা 10 কিলোমিটারই ধরে নিই, ঠিক আছে, তাহলে একক সময়ে ডিসপ্লেসমেন্টের মধ্যে কি চেঞ্জেস এসেছে সেটাই হয়ে গেল ভেলোসিটি। ভেলোসিটির ফর্মুলা কি? এস বাই টি, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এই যে এখানে তোমাদের সামনে এই জায়গাটাতে দেখো একদম বড় বড় করে ক্যাপিটালে লেখা রয়েছে। ঠিক আছে, তো এইখান থেকে আমরা কি কি বলতে পারি? দেখো প্রথমত এখানে একটা টার্ম ইউজ করা হয়েছে যে এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। এছাড়া আমরা কি কি বলতে পারি? দেখো, তো এছাড়া আমরা বলতে পারি প্রথমত ডিসপ্লেসমেন্টের এককটা কি? ডিসপ্লেসমেন্টের এককটা হচ্ছে মিটার এবং টাইমের কি? সেকেন্ড। সুতরাং আমি বলতে পারি এই জায়গাটা থেকে যে এসআই ইউনিটটা কি হবে? এসআই ইউনিট হয়ে যাবে মিটার পার সেকেন্ড। আচ্ছা, এইবার এর ডাইমেনশনটা কি হবে? তো যা তোমার স্পিডের ছিল তাই এখানেও রইবে,
অর্থাৎ m0l t ইনভার্স 1। ঠিক আছে, তবে ইহা একটা ভেক্টর কোয়ান্টিটি এবং এই যে ভেলোসিটি এটাকেও কিন্তু দুটো ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, এটাকেও কিন্তু দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি আর দ্বিতীয়টা হচ্ছে ইনস্ট্যান্টেনাস ভেলোসিটি। আবার আমাদের অ্যাভারেজ ভেলোসিটির ক্ষেত্রে আমরা কিন্তু এই যে ফর্মুলা দিয়ে যে আমরা ক্যালকুলেট করি ভি ইকুয়াল টু এস বাই টি, এটা কিন্তু আমরা অ্যাভারেজটাই ক্যালকুলেট করি। আর ইনস্ট্যান্টটা যদি আমাদেরকে ক্যালকুলেট করতে হয় এক্ষেত্রেও আমাদের আবার অবকলন বিদ্যার প্রয়োগ করতে হবে, অর্থাৎ সময়ের সাপেক্ষে ডিসপ্লেসমেন্টকে আমাদেরকে ডেরিভেটিভ করতে হবে। বোঝা গেল? আচ্ছা, এবার এর সাথে সাথে এখান থেকে আরেকটা জিনিস আমরা কি পেতে পারি দেখো। এবার ঘটনাটা হলো, যদি আমি এইখানে গ্রাফের কথা মেনশন করি, অর্থাৎ দেখো এইবার আমি তোমাকে বলছি এই জায়গাটায় যে এটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট এদিকে হচ্ছে, টাইম এদিকে যাচ্ছে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এইবার তাহলে এইখানে যে আমরা স্লোপটা পাবো না, এই যে স্লোপটা পাবো, এই যে স্লোপটা আমরা পাচ্ছি, এটা কাকে ইঙ্গিত করবে? এইটা ইঙ্গিত করবে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিকে। তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ এটা কাকে শো করে, তোমরা বলবে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অথবা ভেলোসিটিকে। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। The displacement time graph shows the instantaneous velocity। বোঝা গেছে? আমি এই পার্টিকুলার টপিকে আমি বেশি কথা বলছি না, এর কারণটা হলো যে ভেলোসিটি এবং স্পিডের কনসেপ্টটা প্রায় সেম। বোঝা গেছে? কনসেপ্টটা প্রায় সেম। এই কারণেই আমি এই জায়গাটা বেশি করলাম না, আলোচনা করলাম না, কারণ এই পুরো বিষয়টা আমি এর আগের পোর্শনে, আগের স্লাইডে আলোচনা করে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে আসি আমরা আমাদের পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইডের মধ্যে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশনে আসি। দেখো আমি তোমাকে বললাম একটা কথা, ধরে নাও মনে করো তুমি বাইক চালাচ্ছ, তোমার বাইক যাচ্ছে 60 মিটার পার সেকেন্ডে। তুমি কি করলে? গাড়ির অ্যাক্সেলারেটরটা দাবালে, তাতে তোমার গাড়ি পৌঁছে গেল 90 মিটার পার সেকেন্ডে। কিন্তু এই যে 60 থেকে 90-তে যে তোমার গাড়ির বেগ বৃদ্ধি হলো, তো সেই ক্ষেত্রে তোমার কিছু না কিছু সময় লাগবে, রাইট? কিছু না কিছু সময় লাগবে। ধরলাম আমি যে 5 সেকেন্ড সময় লাগলো, 5 সেকেন্ড। তাহলে 5 সেকেন্ডে তোমার এই যে স্পিডের এই যে বৃদ্ধিটা, এইটা কতখানি হলো? 30 হলো কিনা বলো তো? 30 মিটার পার সেকেন্ডের বৃদ্ধি হলো কিনা? তাহলে 5 সেকেন্ডে যদি তোমার 30-এর বৃদ্ধি হয়, তো 1 সেকেন্ডে কতর বৃদ্ধি হলো? 1 সেকেন্ডে তাহলে কতর বৃদ্ধি হলো? 6-এর বৃদ্ধি হলো কিনা? তো এই যে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির যে হার, এই বৃদ্ধির হারকেই তো বলা হয় অ্যাক্সেলারেশন বা ত্বরণ। এর বাংলা টার্মটাই হয়ে গেল
ত্বরণ। বোঝা গেছে? এইবার দেখো একটা জিনিস, আমি এইখানে যেইভাবে তোমাদেরকে বোঝালাম, দেখো তো এবার আমি যদি বলি, দেখো আমি কি এই যে 60, এটাকে আমি কি বলতে পারি না ইনিশিয়াল ভেলোসিটি? আমি কি এই যে 90, এটাকে কি আমি বলতে পারি না ফাইনাল ভেলোসিটি? এই যে সময়টা যে আমার লাগলো, এই যে আমার সময়টা যে এই যে এখানে যে সময়টা আমার লাগলো, আমি কি এটাকে বলতে পারি না টাইম টেকেন? টাইম টেকেন। তো তোমরা যে জিনিসটা মেন্টালি বা ধরো আমি এই যে বোঝালাম, আমি যে এই জিনিসটাকে যে এখানে আলোচনা করলাম, তো আমি কি এই জিনিসটাকে এই ফর্মুলার আকারে আমি বলতে পারি না যে অ্যাক্সেলারেশন মানেটা কি? অ্যাক্সেলারেশন মানে হলো ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম। অর্থাৎ এই যে ফাইনাল ভেলোসিটির কথা বলা হচ্ছে, এটাই তো আমাদের ভি। ইনিশিয়াল ভেলোসিটির কথা বলা হচ্ছে, এটাই তো আমাদের ইউ। এবং টাইম টেকেন, এটাই তো হচ্ছে আমাদের টি। তো আশা করি এই যে কথাগুলো আমি বলছি, এই কথাগুলো তোমাদের বোঝা যাচ্ছে। এইবার এই যে ফর্মুলাটা দেওয়া আছে, দেখো ফর্মুলা কিন্তু আমাদেরকে প্রচুরভাবে আমাদের হেল্প করে। দেখো এই ফর্মুলাটা আমাদের কিভাবে হেল্প করছে। দেখো প্রথমত a ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। দেখো প্রথমত এখানে ভেলোসিটির কথা জিজ্ঞেস করা হচ্ছে, তো আমি এখানে প্রথম কথাটা বলবো, ইট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। ইট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। এটা গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো যে এসআই ইউনিট। এসআই ইউনিটটা কি হবে? তো এসআই ইউনিট হয়ে যাবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর এসআই ইউনিট কি হয়ে যাবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর ডাইমেনশন কি হয়ে যাবে? এর ডাইমেনশন হয়ে যাবে মিটার। কার জন্য এসেছে? মিটার এসেছে লেন্থের জন্য, বাই সেকেন্ড স্কোয়ার কার জন্য এসেছে? টাইমের জন্য, টি স্কোয়ার। তাহলে আমি কি এই জায়গাটার থেকে বলতে পারি যে এটাকে আমি যদি কমপ্লিট ফরম্যাটে লিখি, m0 l t ইনভার্স 2, m0 l t ইনভার্স 2। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, ভালো কথা। যদি এতখানি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে এইবার দেখো এখান থেকে আমরা আরেকটা জিনিস বলতে পারি, শুধু 60 থেকে যে স্পিড 90 হবে তার তো কোনো কথা নেই, 90 থেকে 60ও হতে পারে। আমরা যখন গাড়ির মধ্যে ব্রেক কষি, তখন বেগ বৃদ্ধির হার, তখন কিন্তু আর ব্রেক বৃদ্ধি হয় না, তখন কিন্তু বেগ হ্রাস হয়। তো বেগ যে হ্রাস হয় সেটাও কিন্তু একটা হারে বা একটা রেটের মধ্যে দিয়ে হয়। ঠিক আছে? তো আমি এই জায়গা থেকেই একটা কথা বলতে পারি যে দেখো, the rate of change in velocity with respect to time when it is decreasing, যখন বেগ হ্রাস হয়, ঠিক আছে, is called নেগেটিভ অ্যাক্সেলারেশন। এটাকে বলা হয় নেগেটিভ অ্যাক্সেলারেশন। ঠিক আছে? এবং এর আরেকটা নাম আছে অর রিটার্ডেশন।
এর আরেকটা নাম আছে নেগেটিভ অ্যাক্সেলারেশন অর রিটার্ডেশন, ঠিক আছে। এবার দেখো অনেক জায়গাতে তোমরা রিটার্ডেশনের একটা ফর্মুলা পাবে যে মাইনাস এ ইজ ইকুয়াল টু ইউ মাইনাস ভি বাই টি, ঠিক আছে। কিন্তু কথা হলো যে তোমরা যদি এই ফর্মুলাটা ইউজ না করে এই ফর্মুলাটা ইউজ করো তাহলেও তোমাদের আনসার সেম আসবে, বোঝা গেছে। তাহলেও তোমাদের আনসারটা কিন্তু সেম আসবে, ঠিক আছে। চলো, আশা করি এতদূর বোঝাতে পেরেছি। এইবার অ্যাক্সেলারেশন বললাম। এইবার এই জায়গা থেকে আমি একটা জিনিস তোমাদেরকে বলি। দেখো সামটাইমস কোয়েশ্চেন হয়, ধরে নাও 3টে গ্রাফ দেওয়া আছে আমাদেরকে, একটা বললাম আমি উপরের দিকে নিচ্ছি ডিসপ্লেসমেন্ট ওয়াই অ্যাক্সিসে, আর আমি এদিকে নিচ্ছি এক্স অ্যাক্সিসে নিচ্ছি সময়টা। আমি তোমাদেরকে একটা গ্রাফ দিলাম, একটা এই যে এরকম স্ট্রেট লাইন, ঠিক আছে, এটা একটা স্ট্রেট লাইন। আমি একটাতে তোমাদেরকে দিলাম এরকম, আর আরেকটাতে তোমাদেরকে দিলাম এরকম। আমাকে একটা কথা বলো তো, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ যেটা সেটা আমাদেরকে কি দেয়? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ যেটা সেটা আমাদেরকে কি দেয়? স্পিড বা ভেলোসিটি দেয়, রাইট? স্পিড বা ভেলোসিটি দিবে। এবার ঘটনা হচ্ছে যে কোনটাতে অ্যাক্সেলারেশন হাই থাকবে। তো দেখো সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হার, অর্থাৎ বেগ যেখানে বেশি বৃদ্ধি হবে সেইখানে কি করে বুঝবো যে কোন 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 গ্রাফের মধ্যে আমার যে স্পিডটা বা বেগটা বেশি আছে? তো একটা জিনিস এখান থেকে মনে রাখবে, the higher the slope is, the higher is the velocity, ঠিক আছে। এবার যত হায়ার তোমার স্লোপটা হবে ততটাই হাই ভেলোসিটি হবে, এবং টাইমের রেসপেক্টে ভেলোসিটি যত হাই, চেঞ্জ ইন ভেলোসিটি যতটা হাই হবে ততটাই কিন্তু তোমার অ্যাক্সেলারেশনটা বেশি হবে, বোঝা গেছে? চলো ফাইন। এইবার আমরা একটা ফাঁকা জায়গা নিয়ে নিলাম, কেন? কারণ হচ্ছে দেখো এর পরের যে স্লাইডে আছে, এর পরের স্লাইডটার মধ্যে তোমাদের রয়েছে ইকুয়েশন অফ মোশন। এবার এই ইকুয়েশন অফ মোশন দেখো এখানে টার্মসগুলো এখানে বলা আছে, ঠিক আছে, এখানে টার্মসগুলো বলা আছে, আর এখানে তোমাদের কাছে 3খানা ইকুয়েশন দেওয়া আছে। এইবার ঘটনা হচ্ছে যে এই যে ইকুয়েশনগুলো, এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কে দিয়েছিল? এটা দিয়েছিল আমাদেরকে স্যার আইজ্যাক নিউটন। এইবার এখান থেকে যেটা জানার বিষয় সেটা হলো এই যে 2 নম্বরটা। কেন? দেখো এই 2 নম্বর যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটাকে বলা হয় বেসিক ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ মোশন। বেসিক ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ মোশন। কেন? কারণটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1 এবং ইকুয়েশন নাম্বার 3 এই দুটোই কিন্তু ইকুয়েশন নাম্বার 2 থেকে ডিরাইভ করা যেতে পারে এবং করা যায়। সেই কারণে এই ইকুয়েশনগুলোকে, এই যে 2 নম্বর ইকুয়েশন আছে, এটাকেই বলা হয় ইকুয়েশন অফ মোশন। বলো বোঝা গেছে? এতদূর ক্লিয়ার হয়েছে?
কিন্তু এই যে ইকুয়েশন অফ মোশন এটাকে আমরা কি করে ইউজ করব বা কিভাবে ইউটিলাইজ করব, দেখো তো সেটার জন্য একটা কাজ করি যে আমরা চলো চলে যাই একটা স্লাইডের মধ্যে। দেখো চলো দুটো কোয়েশ্চেন করি। কোয়েশ্চেন নাম্বার 1, train is starting from the rest and attains a velocity of 90 kilometer per hour in 3 minutes. Calculate the acceleration and the distance traveled in that time. একটা ট্রেন 0 থেকে 90 কিলোমিটার পার আওয়ারের স্পিড ধরতে 3 মিনিট সময় লাগাচ্ছে। তো এই যে ট্রেনটা, এই ট্রেনটার অ্যাক্সেলারেশন কি, অর্থাৎ চেঞ্জ ইন ভেলোসিটির রেটটা কি, এবং তার সাথে সাথে ওই 3 মিনিট মানে যখন ওর স্পিড 0 থেকে 90 রিচ করলো ওই 3 মিনিটে সে কতখানি জার্নি করে যাবে। ঠিক আছে, এটা আমাদেরকে ফাইন্ড করতে বলেছে। তো চলো তাহলে এটার সলিউশনটা করা যাক। দেখো ফিজিক্সের অঙ্ক করার বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে যে প্রথমে আমাদেরকে জানতে হবে আমাদের কাছে কি কি দেওয়া আছে। দেখো বলছে যে একটা ট্রেন স্টার্টিং ফ্রম রেস্ট, এই যে দেখো একটা টার্ম রেস্টে ছিল, অর্থাৎ তার যে প্রাথমিক বেগ বা ইউ অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, 0। তারপর বলছে অ্যাটেইনস আ ভেলোসিটি অফ 90 কিলোমিটার পার আওয়ার, কিন্তু তারপরে বলেছে যে একদম যে ওর যে ফাইনাল ভেলোসিটিটার কথা বলা আছে সেটা কত, সেটা হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার, তাই না? তাহলে এই 9 এটাকে একটু ঠিক করে দিই। তাহলে ভি কত, ভি হচ্ছে 90, কিন্তু ঘটনা হচ্ছে যে এখানে কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, এটাকে আমরা ডাইরেক্টলি ইউজ করতে পারবো না। তো কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ডে করতে হয় কি করতে হবে, গুণ করে দাও কত দিয়ে, 5/18 দিয়ে, আনসার চলে আসবে। তাহলে এটাকে আমরা 5/18 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা হয়ে গেল 5। তাহলে আমাদের আনসার কত হয়ে গেল, 25 মিটার পার সেকেন্ড। ভালো কথা। এরপরে চলে আসি আমরা টাইম। তো টাইমটা কত বলেছে, টাইম বলেছে আমাদেরকে 3 মিনিট, কিন্তু ঘটনা হলো যে 3 মিনিট তো আমরা করতে পারবো না, তাই না? মিনিটকে তো আমরা নিতে পারবো না, কারণ সময়ের একক হচ্ছে এসআই সিস্টেমের সেকেন্ড। তাহলে এখানে আমার 3 মিনিট অর্থাৎ হচ্ছে কত, 180 সেকেন্ড। বোঝা গেছে? তো এইবার আমরা এটাকে সলভ করব। তো দেখো প্রথমত ভি ফর্মুলা কি বলছে, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। দ্বিতীয় ফর্মুলা বলছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আর তৃতীয় ফর্মুলা কি বলছে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এইবার দেখো এখানে অ্যাক্সেলারেশনটা বের করব, কিন্তু আরেকটা জিনিস যে আমরা একটু আগে তো পড়লাম যে অ্যাক্সেলারেশন মানে কি, ভি মাইনাস ইউ বাই টি। তো একটা কাজ করি না, এখান থেকে প্রথমে অ্যাক্সেলারেশনটা বের করে নিই। তো অ্যাক্সেলারেশনটা হয়ে গেল ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ ভি হচ্ছে আমার কত 25, ইউ কত 0 বাই
একটু টেকনিক্যাল গ্লিচ হচ্ছে, এটা একটু ঠিক করে দিই আমি। বাই সময়, টাইম কত, 180 সেকেন্ড। তো দেখো এর মানে হয়ে গেল 25/180। যদি আমি এটাকে যদি 5 দিয়ে ক্যান্সেল করি, উপরে পাবো 5, নিচে পাবো 36, অর্থাৎ আমার অ্যাক্সেলারেশনটা কত বেরোলো, 5/36 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্ষমা করবেন, একটু শরীর খারাপ। চলে আসি, এইবার আমি অ্যাক্সেলারেশনটাও পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমি অ্যাক্সেলারেশনটাও পেয়ে গেলাম। এবার আমাকে বলেছে যে 3 মিনিটে কতখানি ডিস্টেন্স কভার করেছে। তো একটা কাজ করি, ডিস্টেন্স অর্থাৎ ডিসপ্লেসমেন্ট বের করতে হবে না, তো এই ফর্মুলাটাকে আমরা ডাইরেক্টলি ইউজ করতে পারি, আমরা এটাকেও ইউজ করতে পারি। সেই ক্ষেত্রে আমাকে এস এর ভ্যালুটা বের করতে হবে ইকুয়েট করে। তো এইটাতে আমি ডাইরেক্টলি পেয়ে যাচ্ছি। তাহলে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো দেখো ইউ অর্থাৎ 0, 0 ইন্টু সময় 180 প্লাস হাফ ইন্টু এ অর্থাৎ 5/36 ইন্টু টি স্কোয়ার অর্থাৎ 180 ইন্টু 180, তাই না? এইবার দেখো কি হয়ে যাচ্ছে, এই যে এই পুরোটাই তো আমার 0 হয়ে যাচ্ছে, তাই এটা না ধরাই ভালো। তাহলে এবার দেখো কাটাকাটি করছি, তো 6 দিয়ে 6 বার যাবে, 6 দিয়ে 30 বার যাবে। আচ্ছা, এইটা আবার 2 দিয়ে 90 বার চলে যাচ্ছে। আবার এটাও দেখো 6 দিয়ে এটা আমার হয়ে যাচ্ছে কত, 15 বার চলে যাচ্ছে। তো এবার একটা জিনিস দেখো, 15 ইন্টু এই যে 5, 5 ইন্টু 3 কত হয়, 15। তো 15 ইন্টু 15 কত হয়ে যাচ্ছে, 225। অর্থাৎ এই জায়গা থেকে আমি বলতে পারি যে আমি যদি এটাকে ক্যালকুলেশন করি, আমি পাবো 2250 মিটার। তো দেখো একটা অঙ্ক, আমি এটাকে তোমাদেরকে বলে বলে বুঝিয়ে বুঝিয়ে করলাম, তাই হয়তো তোমাদের মনে হচ্ছে যে না জিনিসটা একটু বড় হয়ে গেছে, কিন্তু তোমরা এই জিনিসটাকে একটু যদি একটু যদি ভালোভাবে পড়ো, তাহলে কিন্তু জিনিসটা আর কিচ্ছু নেই এর মধ্যে। বোঝা গেছে? চলো, ফাইন। এবার ইকুয়েশন অফ মোশনের ক্ষেত্রে এবার ইকুয়েশন অফ মোশনের ক্ষেত্রে দেখো, আমি এই জিনিসটা তো তোমাদেরকে আগেই বলে, এখন একটু আগেই আমি বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এইবার এই জিনিসটার ক্ষেত্রে আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলি, যে মোশন আন্ডার গ্র্যাভিটি। মোশন আন্ডার গ্র্যাভিটি, এই ক্ষেত্রে অর্থাৎ কোনো একটা অবজেক্টকে তুমি যদি উপর থেকে নিচে ফেলে দাও, কোনো একটা অবজেক্টকে যদি তুমি উপর থেকে নিচে ফেলে দাও, তাহলে কি হবে দেখো, ওর উপরে যখন তুমি ফেলবে তখন ওর একটা ভেলোসিটি থাকবে, নিচে যখন পড়বে তখন তার একটা ফাইনাল ভেলোসিটি হবে। আচ্ছা, ও যেই দূরত্বটা অতিক্রম করবে, এবার সেটাকে আমি এস না বলে এটাকে আমি এইচ বলতে পারি। আচ্ছা, উপর থেকে ওর নিচে আসতে কিছু পরিমাণ সময় লাগবে, সময়ের ক্ষেত্রে ওর যে ভেলোসিটিতে চেঞ্জ হচ্ছে, তো এখানেও একটা অ্যাক্সেলারেশন জেনারেট হবে, যেটাকে আমি জি দিয়ে ডিনোট করব। এবং জি কি, জি হয়ে গেল অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যেটার মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা গ্র্যাভিটেশনে এটা খুব ভালোভাবে পড়ব। ঠিক আছে, চলো এরপরে চলে আসি আমরা পরের জায়গাটায়। দেখো এইখানে এই সূত্রগুলো না চেঞ্জ হয়ে যাবে। কি হবে দেখো, এখানে মোশন আন্ডার গ্র্যাভিটি, এখানে না দুটো জিনিস হতে পারে। একটা হতে পারে তোমার ডাউনওয়ার্ড, আর আরেকটা হয়ে যেতে পারে আপওয়ার্ড। ঠিক আছে, যখন তুমি কোনো একটা বস্তুকে নিচের দিকে ফেলবে তখন, আর যখন একটা বস্তুকে তুমি উপরের দিকে ফেলবে তখন, যখন বস্তুটা নিচের দিকে পড়বে তখন এই ফর্মুলাটাই হয়ে যাবে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জি টি। জি কি, জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। দ্বিতীয়টা কি হয়ে যাবে, এস। এস অর্থাৎ হাইট ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এবং তৃতীয়টা কি হয়ে যাবে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ। বোঝা গেল?
কিন্তু যখন আপওয়ার্ড নিচের থেকে কোনো একটা বস্তুকে তুমি যদি উপরের দিকে ছোড়ো, তাহলে এই ফর্মুলাগুলো ইউজ হবে। ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এবং তৃতীয়টা কি হয়ে যাবে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। বোঝা গেছে? তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে একটু ধ্যান রাখতে হবে। চলে আসি এবার, দেখো কিছুগুলো কথা বলি। ডিস্টেন্স টাইম গ্রাফ কি বলে আমাদেরকে? বলে স্পিডের ব্যাপারে। ভেলোসিটি টাইম গ্রাফ। আহা, এটা ভেলোসিটি হবে না, জাস্ট আ সেকেন্ড। ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, এটা আমাদেরকে বলবে ভেলোসিটির ব্যাপারে। এবার দেখো ডিস্টেন্স টাইম গ্রাফ, এবার দেখো একটা জিনিস, ডিস্টেন্স টাইম গ্রাফ এর যে এরিয়াটা হবে, এ যে এরিয়াটা বানাবে সেটা বলবে টোটাল কভার্ড পাথের ব্যাপারে। এটা কিন্তু আমাদেরকে কিসের ব্যাপারে বলবে? টোটাল কভার্ড পাথের ব্যাপারে বলবে, অর্থাৎ ডিস্টেন্সের ব্যাপারে বলবে। ঠিক আছে, এটা বলবে ডিস্টেন্সের ব্যাপারে। এবং ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ এর যে এরিয়াটা, এই এরিয়াটা আমাদেরকে বলবে ডিসপ্লেসমেন্টের ব্যাপারে, যে টোটাল ওর ডিসপ্লেসমেন্ট খানি কতখানি হলো। বোঝা গেছে? হোপফুলি এতটা বোঝাতে পেরেছি এবং ক্লিয়ার হয়েছে। এরপরে চলে আসবো আমাদের পরের বিষয়ে। পরের যে বিষয়টা দেখো, নামটা খুব কঠিন, হয়তো মনে হবে যে না এটা খুব দরকার, মানে একটু চাপের বিষয় হয়ে যাচ্ছে, কিন্তু জিনিসটা কিছুই নেই। তোমাদের যে সিলেবাসের মধ্যে আছে সেই ক্ষেত্রে তিনটে জিনিসের ব্যাপারেই জিজ্ঞেস করা হয়। তো আমাদের এই যে বিষয়টা, এই বিষয়টার নাম হয়ে যাচ্ছে প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশন, প্রজেক্টাইল মোশনটা কি? ধরে নাও এই যে এটা হচ্ছে আমাদের সারফেস, ঠিক আছে? ধরে নাও এটা হচ্ছে আমাদের সারফেস, আর তুমি কি করলে, তুমি এখান থেকে একটা পাথরকে এইভাবে ছুঁড়লে, ঠিক আছে? তো ঘটনা হচ্ছে এই যে এখানে যে, এখানে দেখো তো পাথরটা দুই রকম, দুইভাবে কিন্তু অগ্রসর হলো কিনা। একটা হচ্ছে এই যে ওয়াই অক্ষ বরাবর, আর আরেকটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। হলো কিনা? হলো না? ধরে নিলাম যে তুমি পাথরটাকে থিটা কোণে ছেড়েছো, এবং পাথরটা যখন তুমি ছেড়েছো তখন তার ইনিশিয়াল ভেলোসিটি ইউ দেওয়া ছিল, ঠিক আছে? এবার দেখো প্রজেক্টাইল মোশন কাকে বলবো। তো দেখো প্রজেক্টাইল মোশন আমরা বলতে পারি projectile motion which
propagates in both the x and y axis। প্রজেক্টাইল মোশন যেটা হচ্ছে বোথ দ্য এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিসে কি করে, প্রোপাগেট করে। এইবার দেখো এইখানে তোমাদেরকে কি কি জিজ্ঞেস করা যেতে পারে। এই যে দেখো তোমাদেরকে এখান থেকে জিজ্ঞেস যেটা করা হবে, আমি তোমাদেরকে ডাইরেক্ট বলে দিচ্ছি, একদম ফর্মুলা ধরে চলবে, সময় বেঁচে যাবে। দেখো প্রথমত এইখান থেকে পাথরটাকে ছাড়া হয়েছে এবং ওর যে রৈখিক দূরত্বটা, এটাকে আমরা বলি রেঞ্জ। বলবে যে রেঞ্জ কত, রেঞ্জ বের করো। ঠিক আছে, দ্বিতীয় কি জিজ্ঞেস করতে পারে, দ্বিতীয় জিজ্ঞেস করতে পারে যে এ ম্যাক্সিমাম কত উচ্চতা ধারণ করবে। তো দেখো ম্যাক্সিমাম কত উচ্চতা ধারণ করতে পারে, এই যে উচ্চতাটা এটা কত হতে পারে। ঠিক আছে, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে অল্টিটিউড। আর কি, আরেকটা হচ্ছে টাইম অফ ফ্লাইট। ঠিক আছে, প্রজেক্টাইল মোশনে আরেকটা যে বিষয় দাঁড়াবে সেটা হচ্ছে টাইম অফ ফ্লাইট। অর্থাৎ তুমি যখন এখান থেকে এটাকে যে ছাড়লে, তো এটা কতক্ষণ হাওয়ায় থাকবে, তো এইটাকে আমরা বলি টাইম অফ ফ্লাইট। ঠিক আছে, এবার দেখো প্রত্যেকটা জিনিসকে এখানটা আমরা হচ্ছে ইয়ে করে দিচ্ছি, কিভাবে একদম শর্টকাটে বের করব। দেখো দেখো প্রথম বিষয়, হরাইজন্টাল ডিস্টেন্স যেটা, যেটাকে আমরা আবার রেঞ্জ বলে চিনি, যেটা তোমাদেরকে এই যে বললাম, এটাকে কি করে ক্যালকুলেট করব, এটাকে আমরা ক্যালকুলেট করব বাই আ ফর্মুলা ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। ঠিক আছে, তারপরে ম্যাক্সিমাম অল্টিটিউড, কিভাবে ক্যালকুলেট করব, ম্যাক্সিমাম অল্টিটিউড ক্যালকুলেট করব ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2 × জি, এবং টাইম অফ ফ্লাইট টাইম অফ ফ্লাইট এটাকে আমরা করব কিভাবে ক্যালকুলেট, 2u সাইন থিটা সাইন থিটা বাই জি। এই যে তিনখানা ফর্মুলা আমি তোমাদেরকে এইখানে লিখে দিলাম। ঠিক আছে, এই যে তিনখানা ফর্মুলা লিখে দিলাম। ঠিক আছে, এই যে তিনখানা, এটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট ফর মেইনস। ঠিক আছে, এবার এই জায়গাটা থেকে তোমাদেরকে একটা ছোট্ট জিনিস বলি। একটা কোয়েশ্চেন থাকে যে থিটার মান কত হলে বা তুমি কোনো পাথরকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়লে সে সবচেয়ে বেশি দূরত্ব কভার করবে। তো দেখো একটা জিনিস আমরা জানি যে সাইন 2 থিটা, এবার ঘটনা হচ্ছে যে থিটার মান, সাইন থিটার মান কততে ম্যাক্সিমাম, 90 ডিগ্রিতে ম্যাক্সিমাম, রাইট? তাই কি নয়? সাইন থিটার দেখো সাইন 2 থিটা, আমাকে যদি এইটা ম্যাক্সিমাম বের করতে হয়, সাইনের ম্যাক্সিমাম মান কত, 1। আচ্ছা, সাইন 2 থিটা, এই একটা হচ্ছে সাইন কতর মান, সাইন 90 ডিগ্রির মান, সাইন সাইন কেটে গেল, 2 দিয়ে কেটে গেল এটা, তাহলে থিটার মান আমি কত পেলাম, 45 ডিগ্রি। তার মানে কি বলবো, অ্যাট 45 ডিগ্রি অ্যাঙ্গেল the range is
ম্যাক্সিমাম। বোঝা গেছে? আশা করি তোমাদের চ্যাপ্টারটা ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে এবং বোঝাতে পেরেছি। ঠিক আছে, তো আজকের জন্য আমরা আমাদের সেশনটাকে এইখানেই রাখবো, আর এর সাথে সাথে আমাদের মোশনের জায়গাটা শেষ হচ্ছে। দেখো, এর সাথে মোশনের সঙ্গে রিলেটেড আরও কিছু টার্মস আছে যেটা আমরা ফোর্সের আন্ডারে পড়বো। ঠিক আছে, এর সাথে সাথেই কিছু টার্মস আছে যেটা আমরা ফোর্সের আন্ডারে পড়বো, কারণ হচ্ছে সিলেবাসটাকে এইভাবে সাজানোর চেষ্টা করছি যাতে দুটো বিষয়ের মধ্যে বা দুটো প্যারামিটারের মধ্যে যে কানেকশনটা আছে সেই কানেকশনটা ধরতে পারো। ঠিক আছে, হোপফুলি বোঝাতে পেরেছি। তোমরা এই ভিডিওটা একবার দুবার নয় 3-4বার দেখবে। দেখার পর তোমাদের যদি কোনো রকম প্রবলেম হয় বা ডাউট সেশনের দরকার হয় তোমরা সেটা ব্রাঞ্চে জানাবে, সেখান থেকে আমরা তোমাদেরকে যোগাযোগ করে নেব, অথবা প্রয়োজনে ডাউট সেশনও দেওয়া হবে। ঠিক আছে, তো আশা করি বোঝাতে পেরেছি। তো আজকের ক্লাস এখানে আমরা ছাড়বো এবং থ্যাংক ইউ অল। দেখা হচ্ছে পরবর্তী সেশনে।